তুর্য তাকিয়ে আছে একদৃষ্টিতে, কিছু একটা বলতে গিয়েও বলল না। আমি বললাম, তোমাকে যা বলেছি মনে আছে তো? আমার বিষয়ে সুপারিশ করার পর পুড়িয়া খাবে, তার আগে না। তুর্য ঘাড়কাত করল। আমি বললাম, রেনুকে বিয়ে করার ব্যাপারে আমার আগ্রহের কারণ জানো? আমি মেয়েটার প্রেমে পড়ে গেছি। ওই বিখ্যাত লাইন মনে আছে? রমণীর মন সহস্র বৎসরের সখা সাধনার ধন। রেনুর মন আমি এখনো পাইনি, সাধনা সেইভাবে শুরু করিনি বলে পাইনি, কয়েক ঘন্টা মাত্র সাধনা করেছি। আপনার নাম কি? একবার কিন্তু তোমাকে নাম বলেছি, তারপরেও আরেকবার বলছি, আমার নাম হিমু। পুড়িয়া দিন। আমি পুড়িয়া দিলাম। মোবাইল টেলিফোন দিয়ে বললাম, টেলিফোন এবং পুড়িয়া দুটাই লুকিয়ে রাখবে, থানাওয়ালাদের চোখে পড়লে তারা নিয়ে যেতে পারে। চলে আসার আগে ওসি সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম। তিনি খুবই বিরক্ত ভঙ্গিতে বললেন, এখনও যাওনি? আমি বিনয়ে গলে গিয়ে বললাম, স্যার এখন যাচ্ছি। একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল, অতি ছোট্ট জিজ্ঞাসা, ধূলিকণার মতো ছোট। ওসি সাহেব ভ্রু কুঁচকে তাকালেন। আমি বললাম, আপনার আসামি তুর্য বিষয়ে একটা কথা। ভনিতা রাখো, কি বলবে বলো। আমি বললাম, তুর্যের সঙ্গে মিল দিয়ে হয় সূর্য। স্যার আর কিছু কি হয়? ওসি সাহেবের মুখ প্রায় সঙ্গে সঙ্গে হতাশার ছায়া পড়ল। বোঝা যাচ্ছে তার মস্তিষ্ক মিল খুঁজতে শুরু করেছে। অন্তমিলযুক্ত আরেকটা শব্দ মনে না আসা পর্যন্ত অনুসন্ধান চলতেই থাকবে। এই বিষয়টা সবার ক্ষেত্রে ঘটে না, কাজে কর্মে এবং চিন্তাভাবনায় জর্জরিত মানুষের ক্ষেত্রে ঘটে, প্রবল চাপে পর্যুদস্ত মানুষের ক্ষেত্রে ঘটে। মস্তিষ্ক চাপ থেকে মুক্তি পাবার জন্যে সহজ পথ খোঁজে। অন্তমিলের অনুসন্ধান মস্তিষ্কের জন্য সহজ মুক্তির পথ। স্যার আপনার অফিসের টেলিফোনটা একটু ব্যবহার করতে পারি? ওসি সাহেব থমথমে মুখে টেলিফোন এগিয়ে দিলেন। আমি খালু সাহেবকে বললাম, টেলিফোন করলাম। আমি বললাম, হ্যালো, ধানমন্ডি থানা থেকে বলছি। খালু সাহেব হড়বড় করে বললেন, গাড়ি কি পাওয়া গেছে? খালু সাহেব, আমি হিমু। তুমি তুমি থানায় কি করছো? ওসি সাহেবকে দাওয়াত দিতে এসেছি, বিয়ের দাওয়াত। খালু সাহেব, গাড়ির কোনো খোঁজ পাওয়া যায়নি? ইয়ার কি বন্ধ করো, ইডিয়ট। খালু সাহেব টেলিফোন রেখে দিলেন। ওসি সাহেব শূন্য দৃষ্টিতে তার সামনে দেয়ালে ঝুলানো ক্যালেন্ডারের দিকে তাকিয়ে আছেন। আমি বললাম, স্যার যাই? ওসি সাহেব বললেন, তুর্য এবং সূর্য ছাড়া আর কিছু তো পাচ্ছি না। চেষ্টা করতে থাকুন, পেয়ে যাবেন। কর্য কি চলবে? কর্য চলবে না, উকার লাগবে। কুর্য হলে চলতো, কুর্য বলে কোনো শব্দ নেই। হিমু শোনো, আর কোনো দিন যেন তোমাকে থানায় না দেখি। পারুল আপা কেমন আছে স্যার? সে ভালো আছে। ওনার রান্না করা হাঁসের মাংস এবং খিচুড়ির স্বাদ এখনও মুখে লেগে আছে। ওসি সাহেব গম্ভীর গলায় বললেন, তোমার মতলব আমার কাছে পরিষ্কার। পারুলের কথা বলে আমার মন ভুলাবার চেষ্টা করছো, কাজ হবে না। পারুল আপাকে বিয়ের দাওয়াত দেওয়ার শখ ছিল। সে ঢাকায় নেই, সে মুন্সিগঞ্জে তার মায়ের বাড়িতে গেছে। আমার কাছে গাড়ি আছে, আপনি ঠিকানাটা দিন, একটানে চলে যাব। তুমি বিদায় হও। বিদায়। বিয়ের শাড়ি কিনতে যাব। পারুল আপার মতামতটা পেলে ভালো হতো। এইসব বিষয়ে মেয়েরা ভালো বোঝে। শুনেছি এখনকার ফ্যাশন বিয়েতে লাল শাড়ি না পরা, বিধবা হলে কিংবা স্বামী তালাক দিলেই শুধু লাল শাড়ি। তুমি যাবে নাকি বকবক করতেই থাকবে? বিয়ের শাড়ি হিসেবে সবুজ রঙটা কি আপনার পছন্দ? আমার ধৈর্যের বাঁধ ভেঙেছে, এখন কিন্তু থাপ্পড় খাবে। থাপ্পড় খাবার আগে গাড়িতে উঠলাম। গাড়ি চলছে মিরপুরের দিকে। বিয়ের শাড়ি কেনা হবে। মকবুলের ভাইকে পাওয়া গেলে হয়। আমার হাতে আছে 125 টাকা। এই টাকায় কাদের সিদ্দিকের গামছা হবে, শাড়ি হবে না। গাড়ির সিটে মাথা দিয়ে চোখ বন্ধ করতেই গুরুদেবের দেখা পেলাম। তিনি বললেন, বিয়ের শাড়ি সবুজ না হওয়া বাঞ্ছনীয়। আমি বললাম, সবুজ না কেন? সবুজ রঙটার বিষয়ে আমার আপত্তি আছে। সবুজ নিয়ে আপনার এত মাতামাতি, আবার সবুজ রং নিয়ে আপত্তি, কারণটা কি বলবেন?
রবীন্দ্রনাথ বিরক্ত গলায় বললেন, আমি যে কালার ব্লাইন্ড এই তথ্য তো জানো। এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে, না জানার কথা না। সবুজ রং আমি চোখেই কোনো দিন দেখিনি। খাইছে আমারে। আমার সামনে এ ধরনের অশালীন ভাষা প্রয়োগ করবে না। খাইছে আমারের বদলে আমাকে ভক্ষণ করেছে কি বলা যাবে? তুমি কথ্য ভাষায় কথা বলছো, এর মধ্যে হঠাৎ ভক্ষণের মতো একটা তৎসম শব্দ ব্যবহার কেন করবে? ভাষার জগা খিচুড়ি আমার পছন্দ না। জগা খিচুড়ি জিনিসটা কি স্যার? খিচুড়ি জানি, কিন্তু জগা খিচুড়ি? রবীন্দ্রনাথ চশমা ঠিক করতে করতে বললেন, জগন্নাথের মন্দিরে রোজ নানান পদ মিলিয়ে খিচুড়ি রান্না হতো, সেখান থেকে এসেছে জগা খিচুড়ি। স্যার, আপনাকে কিন্তু আমার বিয়েতে বরযাত্রী হিসেবে যেতে হবে, এবং উপহার হিসেবে 4 লাইনের কবিতা। মেয়ের নাম রেনু, রেনুর সঙ্গে মিলিয়ে 4টা লাইন। রবীন্দ্রনাথ বিড়বিড় করে বললেন, ওরে রেনু, ওরে আমার রেনু, একা বসে বাজাস কেন বেনু? ওরে আমার রেনুতে কিছু আপত্তি আছে, শুনলে মনে হয় সে আপনার রেনু। আপনি যদি বলেন, ওরে রেনু, ওরে হিমুর রেনু, একা একা কেন চড়াস ধেনু, তাহলে কেমন হয়? রবীন্দ্রনাথ ভুরু কুঁচকে বললেন, মেয়ে মানুষ ধেনু চড়াবে কেন? আপনার সময়ের মেয়ে মানুষ এখনকার মেয়ে মানুষের রাজ্যের ফারাক। আজকালকার মেয়েরা অনেক কিছুই চড়াচ্ছে, ধেনু সেই তুলনায় কিছুই না। রবীন্দ্রনাথ গম্ভীর গলায় বললেন, সময় বদলাচ্ছে এটা ঠিক, তারপরেও মেয়েরা ধেনু চড়াচ্ছে দৃশ্যকল্পটা নিতে পারছি না। আমি বললাম, সময়ের সঙ্গে সঙ্গে আপনার গানও বদলেছে, এখন আপনার গানে ঢুকেছে র্যাপ। সেটা কি? আপনার গান হবে, ফাঁকে অন্য একজন কিছু অর্থহীন কথা কবিতার মতো বলে যেতে থাকবে। যেমন ধরুন আপনার বৃষ্টির গান, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে মন কিছুতে কেন যে মন লাগে না। এই কয়েক লাইন গান গাওয়া শেষ হওয়া মাত্র একজন বলবে, আজ বৃষ্টি, লাগবে খিচুড়ি, সঙ্গে ইলিশ, 1 পিস বেগুন ভাজা, খেতে মজা খেতে মজা, আজ বৃষ্টি ঝড়ো ঝড়ো বাদল দিন। চুপ করো। জি আচ্ছা স্যার, চুপ করলাম। অন্য কোনো প্রসঙ্গে কথা বলো। আমার গান প্রসঙ্গে তোমার কথা শুনে চিত্ত বিকল হয়েছে। বিয়ের শাড়ি প্রসঙ্গে ফিরে যাই। হলুদ রঙের শাড়ি কি কিনবো? আমার 2 বন্ধু হলুদের কথা বলেছিলেন। হলুদ বৈরাগ্যের রং। ব্যাচেলর জীবনের প্রবল বৈরাগ্যের কারণেই বিবাহিত জীবনে সেই অর্থে হলুদ চলে না। চলতে পারে, তবে আর তবে টবে না। রং নিয়ে আমি বিরাট ঝামেলায় পড়েছি। 2 জন হলুদে ভোট দিয়েছে, আপনি ভোট দিলেই 3। কণ্ঠভোটে সংসদে পাশ। কণ্ঠভোট দিতে না চাইলে আপনি হাত তুলেও ভোট দিতে পারেন। এই পর্যায়ে ঝাঁকুনি খেয়ে গাড়ি থামল। আমি জেগে উঠে দেখি গাড়ি মিরপুরের বেনারসি পল্লীতে থেমেছে। সময় দুপুর 2টা। খালু সাহেবের সাধের গাড়ি তার নিজের বাড়ির গ্যারেজে। ড্রাইভার মকবুলকে হোটেলে পাঠিয়ে দিয়েছি, দুপুরের খাওয়া খেয়ে আসুক, আবার গাড়ি নিয়ে বের হতে হবে। খালু সাহেব দুপুরে বাসায় খেতে আসেন, আজ মনে হয় আসবেন না। অফিসে বসে চুরি হয়ে যাওয়া গাড়ির অনুসন্ধান চালাবেন। যদি চলেও আসেন, ক্ষতি কিছু নেই, ঘরে ফিরে দেখবেন ঘরের ছেলে ঘরে ফিরেছে। বিদেশিদের কাছে গাড়ি স্ত্রী সম, বাংলাদেশিদের কাছে গাড়ি পুত্র সম। গাড়ি পুত্রের মুখ দেখে আনন্দে উদ্বাহু হবেন, সে আনন্দ দেখার মধ্যেও মজা আছে। মাজেদা খালা আমাকে দেখে উৎফুল্ল গলায় বললেন, তোকে দেখেই মনে হচ্ছে বিয়ের ফুল ফুটেছে, চেহারা সুন্দর হয়ে গেছে, রোদে পোড়া ভাব খানিকটা দূর হয়েছে। আমি বললাম, আজ সারাদিন এসি গাড়িতে ঘুরেছি, রোদে শরীর পোড়াবার সুযোগ হয়নি। গাড়ি কোথায় পেয়েছিস? একদিনের জন্য জোগাড় করেছি। মাজেদা খালা আনন্দিত গলায় বললেন, তোর খালু সাহেবের গাড়িটাও পাওয়া গেছে। বেচারা কি যে খুশি হয়েছে, আমাকে গাড়ি পাওয়ার খবর দিতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেছিল। আমি হতভম্ব গলায় বললাম, গাড়ি কোথায় পাওয়া গেল? নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের ওসি সাহেব টেলিফোন করে জানালেন, তোর খালু নারায়ণগঞ্জে গাড়ি আনতে গেছে। বাংলাদেশে গাড়ি চোরা কত বড় এক্সপার্ট শোন, অল্প কয়েক ঘন্টা পার হয়েছে, এর মধ্যে গাড়ির নাম্বার প্লেট সব পাল্টে ফেলেছে।
পুলিশও কম এক্সপার্ট না, অল্প সময়ে গাড়ি উদ্ধার, ওদেরকেও ধন্যবাদ দিতে হবে। অবশ্যই। তুই বাথরুমে ঢোক, সাবান ডোলে হেভি গোসল দিবি, তারপর রেনুকে নিয়ে খেতে বসবি। আমি তখন সামনে থাকবো না। ইটিস পিটিস আলাপ করতে চাইলে করবি, বিয়ের আগে হালকা আলাপ থাকা ভালো। রেনু এখন করছে কি? ঘুমাচ্ছে। অসময়ে ঘুমাচ্ছে। অনেকের টেনশনে ঘুম বেড়ে যায়, আমার নিজেরই বাড়ে। বিয়ের দিন আমার এত টেনশন ছিল, সারা দিন ঘুমিয়েছি। উকিল বাবা যখন কবুল নিতে এলেন তখনও আমি ঘুমাচ্ছি, আমাকে ঘুম থেকে ডেকে তুলতে হলো। খালা, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? রহস্য কি? যে কোনো মেয়ের বিয়ের দিন বিবাহিত মেয়েদের মন খুশি খুশি থাকে, নিজের বিয়ের দিনের কথা মনে পড়ে, এই জন্যে। আর কথা বলতে পারবো না, বাথরুমে ঢুকে যা, তোর জন্য আলাদা করে কাঁচা হলুদ বেটে রেখেছি, সারা শরীরে ডোলে মাখবি। আচ্ছা। নাকি আমি মেখে দেব? তুমি মেখে দেবে কেন? মা খালারাই তো ছেলের গায়ে হলুদ মাখায়, তোর তো ত্রিভুবনে কেউ নেই। একটা এতিমেরও তো অমুক তমুক আত্মীয় থাকে, তোর তো তাও নেই। তুমি তো আছো। আমি তোর আপন কেউ? আমি অনেক দূরের। কথায় আছে না, আমার খেতে বিয়াইয়েছে গাই, সেই সূত্রে মামাতো ভাই। আমি বাথরুমে ঢুকলাম, খালাও হলুদের বাটি নিয়ে ঢুকলেন। আমি নিজেকে আবেগশূন্য মানুষ হিসেবেই জানতাম। মহাপুরুষ ওয়ার্কশপে যারা অংশগ্রহণ করে তাদের আবেগশূন্য হতে হয়। ওয়ার্কশপের একমাত্র ইনস্ট্রাক্টর আমার বাবা বলতেন, আবেগ হচ্ছে বিষ্ঠা, এই বিষ্ঠা শরীরে রাখতে নেই, শরীর থেকে বের করে দিতে হয়। মহান স্রষ্টা আবেগশূন্য, এত বড় সৃষ্টি আবেগ দিয়ে করা সম্ভব না। সৃষ্টি হয়েছে লজিকে, সৃষ্টিতে আবেগের স্থান নেই। অন্যের আবেগ বুঝতে হলে নিজেকে আবেগশূন্য হতে হবে। খালা বললেন, কিরে কাঁদছিস কেন? চোখে পানি কেন? আমি বললাম, মহাপুরুষ ট্রেনিংয়ে ফেল করেছি বলে চোখে অশ্রু। হেয়ালি করে কথা বলবি না, কি সমস্যা বল? তোমার আদরটাই সমস্যা। এত আদর এত মমতা নিয়ে কেউ আমার গায়ে হাত দেয়নি। আমি আমার মাথায় এগিয়ে দিলাম। ভাগ্যে সে দৃশ্য আমার বাবা দেখছেন না, দেখতে পেলে তিনি শিউরে উঠতেন। তার মতে আবেগ কদর্য, আবেগের প্রকাশ আরও কদর্য। তার মতে বিষ্ঠা যখন শরীরের ভেতরে থাকে, দেখা যায় না, তখন তাকে অগ্রাহ্য করা যায়। কিন্তু বিষ্ঠা প্রকাশিত হলে সহ্য করা যায় না। প্রকাশিত বিষ্ঠা তার দূষিত গন্ধে জগৎ নষ্ট করে। রেনু হাত পা এলিয়ে ঘুমাচ্ছে। খালা আমাকেই পাঠিয়েছেন ঘুম ভাঙিয়ে তাকে খাবার টেবিলে নিয়ে আসতে। আমার গায়ে খালার কেনা উপহার শার্ট প্যান্ট। হিমুর হলুদ পাঞ্জাবি বাথরুমের হ্যাঙ্গারে ঝুলছে। নিজের কাছে মনে হচ্ছে আমি অন্য কোনো চরিত্রে অভিনয় করছি। অভিনয়ের কারণে আমার কস্টিউম বদলে দেওয়া হয়েছে। কস্টিউম ডিজাইনার খালা দূর থেকে লক্ষ্য করছেন। ডিরেক্টর সাহেব অপেক্ষা করছেন। লাইট ক্যামেরা অ্যাকশন বলা মাত্রই আমাকে অ্যাকশনে নেমে যেতে হবে। মধুর গলায় ঘুমন্ত রূপবতীকে ডেকে তুলতে হবে। ডায়ালগও স্ক্রিপ্ট রাইটার দিয়ে দিয়েছেন। আমাকে কবিতার মতো করে বলতে হবে, এই চলো না বৃষ্টিতে ভিজি, চলো না কন্যা যায় ছাদে, আজ আমরা বৃষ্টিবন্দি ভালোবাসার অপরাধে। ঘুমন্ত রূপবতী জেগে উঠবে, আমার হাত ধরবে, আমরা ছাদে চলে যাব। ডিরেক্টর সাহেব বলবেন, কাট। দ্বিতীয় দৃশ্যটি হবে ছাদে, ড্যান্স সিকোয়েন্স। আমরা নাচব। ভাড়া করে আনা বৃষ্টির লোকজন হোস পাইপ দিয়ে আমাদের গায়ে পানি দেবে। ডিরেক্টর সাহেব বললেন, আর্টিস্ট রেডি? আমি বললাম, ইয়েস স্যার। ডিরেক্টর সাহেব বললেন, যখন অ্যাকশন বলবো তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে যাবেন। ক্যামেরা আপনাকে ফলো করবে, ভুলেও ক্যামেরার দিকে তাকাবেন না। হিরোইনকে গায়ে হাত দিয়ে ডেকে তুলবেন। গায়ে হাত দেবার আগে কিছুক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে থাকবেন। এই জায়গায় মিউজিক যাবে, মিউজিকের ব্রেক দেবেন, ঠিক আছে? ইয়েস স্যার। লাইট ক্যামেরা অ্যাকশন। আমি ধীরে ধীরে এগুচ্ছি। হিরোইনের পাশে দাঁড়ানো মাত্র সে ধর্মর করে উঠে বসল। তাকে গায়ে হাত দিয়ে ডেকে তুলতে হলো না। সে বিস্মিত গলায় বলল, আপনি কে? আমি হিমু। ও আচ্ছা হিমু, এই বিশ্রী পোশাকটা পরেছেন কেন? অবশ্যই বিশ্রী, আপনাকে অন্যরকম লাগছে এবং নোংরা লাগছে। আপনি আপনার হলুদ পাঞ্জাবিটা দয়া করে পরুন। ঠিক আছে পরব, তার আগে চলো ছাদে যাই।
ছাদে যাব কেন? ডিরেক্টর সাহেবের হুকুম, বৃষ্টি ভেজা সিকোয়েন্স হবে, সবাই হোস পাইপ নিয়ে রেডি। কী আবল তাবল বলছেন? হোস পাইপ নিয়ে রেডি মানে কি? আমি হতাশ গলায় বললাম, খালার দেয়া শার্ট প্যান্ট গায়ে দেবার পর থেকে এরকম হচ্ছে, মনে হচ্ছে আমি অভিনয় করছি। ডিরেক্টর সাহেব সব দেখছেন, উনি আবার এলেবেলে ডিরেক্টর না, কঠিন ডিরেক্টর। পান থেকে চুন সুপারি ক্ষয়ের যে কোনো কিছু খসলেই রেগে আগুন হন। আপনি বসুন তো। আমি বসলাম। রেনু আমাকে বিস্মিত করে দিয়ে হাসল। আমি বললাম, তোমার বান্ধবীর সঙ্গে আমার দেখা হয়েছে। রেনু বলল, আমি জানি। তাকে যে সৌন্দর্যে 10-এ 11 দিয়েছি সেটা জানো? না, 10-এ 10 সে নিজ যোগ্যতায় পেয়েছে, বাড়তি 1 দিয়েছি খুশি হয়ে। রেনু বলল, বাড়তি 1 যে শুধু দিয়েছেন তা না, 1 পুড়িয়া হিরোইনও দিয়ে এসেছেন। তা ঠিক। আপনি তাকে নিয়ে একটা পরীক্ষা করতে চাচ্ছেন, তাই না? অনেকটা সেরকম। আমি দেখতে চাচ্ছি তার কাছে প্রেম বড় নাকি নেশা বড়। রিস্কি পরীক্ষা, ভুল পরীক্ষা। ভুল কেন? সে এখন একজন রোগী, হিরোইন আসক্ত রোগী। তার কর্মকাণ্ডকে আপনি সাধারণ দাঁড়িপাল্লায় মাপতে পারবেন না। সে এখন প্রেম নিয়ে মাথা ঘামাবে না, নেশা নিয়ে মাথা ঘামাবে। আমার ধারণা এর মধ্যেই পুরিয়া সে খেয়ে ফেলেছে। আমি অনেকবার তাকে টেলিফোন করেছি, সে ধরছে না। টেলিফোন সেটটা তাকে দিয়ে এসে, আপনি ভালো করেছেন, থ্যাংক ইউ। কেউ থ্যাংক ইউ বলে ওয়েলকাম বলে থ্যাঙ্কস গ্রহণ করাই বিধি। আমি বিধি ভঙ্গ করে বললাম, ঘুম ভাঙার আগে আগে কী স্বপ্ন দেখছিলে? রেনু বলল, স্বপ্ন দেখছিলাম আপনাকে কে বলল? আমি বললাম, তোমার চোখের পাতা ঘন ঘন কাঁপছিল। একে বলে র্যাপিড আই মুভমেন্ট, সংক্ষেপে REM। স্বপ্ন দেখার সময় এই ঘটনা ঘটে। রেনু বলল, আমি স্বপ্ন দেখছিলাম বাবা মা এবং আমরা 3 জন হেঁটে হেঁটে দূরে কোথায় যেন যাচ্ছি। আমি মাঝখানে, এক পাশে বাবা, অন্য পাশে মা। হঠাৎ মা করলেন কি, আমাকে ছেড়ে বাবার পাশে দাঁড়ালেন। বাবা মজা পেয়ে বললেন, ইউ লস্ট। তখনই ঘুম ভাঙল। আপনি কি জানেন, আমার বাবা অসম্ভব মজার একজন মানুষ। জানি, তোমার মা বলেছেন। আপনি কি জানেন তুর্য অসম্ভব গুণী একজন মানুষ? জানি। কিভাবে জানলেন? তুমি শুধুমাত্র রূপ দেখে কারো প্রেমে হাবুডুবু খাবার মতো মেয়ে না, তোমাকে আকৃষ্ট করেছে তার গুণ। রেনু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ঠিক ধরেছেন। ইউনিভার্সিটির এক ফাংশনে সে খালি গলায় গাইল, বধূ কোন আলো লাগলো চোখে, চিত্রাঙ্গদার গান। সখীগণ বলল, রবি করপাতে কোরকের আবরণ চুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে? উত্তরে চিত্রাঙ্গদা বলল, বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যালোকে, ছিল মন তোমারই প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি। হিমু, শুনুন কি হলো। গান শেষ হওয়া মাত্র আমি তার কাছে গেলাম। আমার চোখ ভর্তি পানি। আমি চোখ মুছতে মুছতে বললাম, এই শোনো, আমার নাম রেনু, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? তুর্য কি বলল? তুর্য হাসি মুখে বলল, মন চায় হৃদয় জড়াতে কারো চিরঋণে। এটাও রবীন্দ্রনাথের গান, আপনি কি শুনেছেন? শুনেছি। তুর্যের মতো সুন্দর করে এই গান কেউ গাইতে পারে না। যতবার বৃষ্টি হয় ততবারই তুর্য আমাকে এই গানটা গেয়ে শোনায়। রেনুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি বললাম, বৃষ্টিপাত তো নিজেই শুরু করে দিলে, এখন গান করবে কে? রেনু জবাব দিল না, কাঁদতেই থাকলো। কেউ যখন কাঁদে তখন তার 10 গজ রেডিয়াসের ভেতরের সব কিছু স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আমি রেডিয়াসের ভেতর পড়ে গেছি, নিজেকে স্যাঁতস্যাঁতে লাগছে। স্যাঁতস্যাঁতে ভাব কাটাবার জন্য বললাম, রেনু, তোমার জন্যে যে বিয়ের শাড়িটা কিনেছি, দেখো তো তার রঙটা পছন্দ হয় কি না। রেনু সঙ্গে সঙ্গে চোখ মুছে কঠিন গলায় বলল, বিয়ের শাড়ি মানে? আমি বললাম, বিয়ে উপলক্ষে আমি তোমাকে একটা শাড়ি দেব না? আমার ইচ্ছা ছিল সবুজ রঙের শাড়ি দেয়া, রবিবাবু কিছুতেই রাজি হলেন না। রবিবাবুটাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, যার গান তুর্য সবচেয়ে ভালো গায়। সবুজ রঙের বিষয়ে ওনার আপত্তি ছিল বলেই হলুদ। আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হবে কেন? আপনি যে আবল তাবল বকে যাচ্ছেন এটা বুঝতে পারছেন?
আমি কি বলছি মন দিয়ে শুনুন, আমি কখনো আপনাকে বিয়ে করতে রাজি হব না। আমি বললাম, এত জোর দিয়ে কোনো কথা বলবে না। আমার তো ধারণা সন্ধ্যার দিকেই তুমি আমাকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়বে, হলুদ শাড়িটা যত্ন করে পরবে। রেনু কঠিন গলায় বলল, এই শালা, তুই এক্ষণ আমার সামনে থেকে দূর হ। এক্ষণ যাব? হ্যাঁ, এক্ষণ যাবি। আমি 1 থেকে 3 গুনব, এর মধ্যে না গেলে কষে চড় বসাবো। 1, 2, 3 বলার আগেই উঠে পড়লাম। বিয়ের আগেই স্ত্রীর চড়থাপ্পড় খাওয়ার কোনো মানে হয় না। মাজেদা খালা চোখ কপালে তুলে বললেন, তুই যাচ্ছিস কোথায়? একজনকে এখনও দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াতটা দিয়ে আসি। টেবিলে খাবার দেওয়া হয়েছে, খাবি না? বিয়ের দিন উপোস থাকতে হয়, এতে শরীর শুদ্ধ হয়। কে বলেছে? উপবাস শরীর মন দুই শুদ্ধ করে। এই তথ্য তুমি কেন জানো না বুঝলাম না। তুমি রেনুকে নিয়ে খেতে বসো, আমি খাবো 3 কবুলের পর। 15 মিনিটের মধ্যে ফিরতে পারবি? তোর খালু 10-15 মিনিটের মধ্যে ফিরে আসবে। গাড়ি নিয়ে ফিরছেন? ফিরবে যখন গাড়ি নিয়েই তো ফিরবে। আমি বিড়বিড় করে বললাম, সর্বনাশ। খালা বললেন, সর্বনাশ কেন? সর্বনাশ কেন যথাসময়ে জানবে, এখন না। আমি ধূমকেতুর বেগে বের হয়ে গেলাম। ধূমকেতুর বেগে বের হয়ে যাওয়ার বাগধারা কিভাবে চালু হয়েছে কে জানে। আমরা আকাশে যখন ধূমকেতু দেখি, স্থির অবস্থাতেই দেখি। হ্যালি সাহেবের ধূমকেতুকে দিনের পর দিন আকাশের একই কোণায় দেখা যেত। গাড়ি এয়ারপোর্টের দিকে যাচ্ছে। রেনুর বাবাকে রিসিভ করে নিয়ে আসতে যাচ্ছি। আমার কোলে রেনুর খাতা, খাতার পাতা উল্টাচ্ছি। রেনু তার বাবা সম্পর্কে কিছু লিখেছে কিনা দেখছি। হোমওয়ার্ক করে যাওয়া, কয়েক পাতা উল্টাতেই পাওয়া গেল। আমার বাবা, চেহারা অপূর্ব, স্বভাব অপূর্বেরও 2 ডিগ্রি উপরে, বুদ্ধি অসাধারণ। তিনি মেনসা গ্রুপের সদস্য। যাদের আইকিউ অনেক বেশি তারাই মেনসার সদস্য হতে পারে। আইকিউ রেটিংয়ে বাবার আইকিউ বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখক আসিমভের চেয়েও বেশি। আসিমভও একজন মেনসান। আমি বাবার মতো মেনসার সদস্য হতে চাই, তবে আমার আইকিউ ভালো না। আরেক জায়গায় লেখা, অতি উঁচু আইকিউ লেভেলের মানুষদের বিষয়ে বাবার বক্তব্য, I found that high IQ people can be just as stupid as low IQ people much more stupid. রেনুর বাবার এই মন্তব্য পড়ে আমি নিশ্চিত হলাম মানুষটা বুদ্ধিমান, বিরাট বুদ্ধিমান এবং বিরাট বোকা। এই 2 ধরনের মানুষের সঙ্গ আনন্দময়। দেখা যাক সময়টা কেমন কাটে। সাম্প্রতিক এক গবেষণায় চোখের জলের নানান গুণাগুণ পাওয়া গেছে। চোখের জল কঠিন জীবাণু বিধ্বংসী, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম সমৃদ্ধ। ভাইরাসকে কোনো কিছুই কাবু করতে পারে না। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে চোখের জল নাকি কার্যকর। আমি এই মূল্যবান চোখের জলের অপচয় বর্তমানে লক্ষ্য করছি। ঘটনাটা ঘটেছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছি। সেখানে লেখা, ডক্টর টি ফার্গুসন জুনিয়র। ফার্গুসন জুনিয়র রেনুর বাবা। আমি তাকে এয়ারপোর্ট থেকে নিতে এসেছি। খবর পাওয়া গেছে বিমান নেমে গেছে, যাত্রীরা ইমিগ্রেশনে আছে। আমার অপেক্ষা করতে ভালো লাগছে। চারপাশে চোখের জল দেখছি। মালয়েশিয়া একদল শ্রমিক যাচ্ছে। তাদের বিদায় দিতে আত্মীয় স্বজনরা এসেছেন। এক একজনের সঙ্গে 6 জন 7 জন করে। কে কার চেয়ে বেশি কাঁদবে সে প্রতিযোগিতা চলছে। এয়ারপোর্ট যদি চোখের পানি জমা করে রাখার সিস্টেম করত, তাহলে টনকে টন অশ্রু জমা করতে পারত। সেই অশ্রু নানান গবেষণায় ব্যবহার করা যেত। আমি যথেষ্ট আগ্রহ নিয়ে কান্না দেখছি। গ্রুপে গ্রুপে অশ্রু বিসর্জন। প্রতিটি গ্রুপের আবার একজন করে গ্রুপ লিডার। এ লিডার ডিসিশন দিচ্ছেন, অনেক হয়েছে, এখন ছাড়ো, বিমানে ওঠা লাগবে। একটা গ্রুপ পেলাম যেখানে কোনো কান্নাকাটি হচ্ছে না। পুরো গ্রুপে ভয়াবহ টেনশন, কারণ এই গ্রুপে পাসপোর্ট হারানো গেছে। পাসপোর্ট খোঁজা হচ্ছে। গ্রুপ লিডার সবাইকেই ধমকাচ্ছেন। কিছুক্ষণ পরপর বলছেন, এত বড় ঘটনা কেমনে ঘটল? বেবাক্তে গরু গাধা, বেবাক্তে গরু গাধা। আশেপাশের লোকজনদের চোখে মুখে সমবেদনার লেশমাত্র দেখা যাচ্ছে না। সবার মুখের ভাব এমন যে বেকুবির শাস্তি হওয়া প্রয়োজন। পাসপোর্ট হারিয়েছে, ভালো হয়েছে।
যার পাসপোর্ট হারিয়েছে তার বয়স অল্প, বোকা বোকা চেহারা, সে পুরোপুরি ভ্যাবদা মেরে গেছে। বেচারা মনে হয় সম্প্রতি বিয়ে করেছে, বউটি ছোটোখাটো, বয়সও মনে হয় অল্প, কিশোরী কিশোরী মুখ, গায়ে বিয়ের গয়না পরেছে, তবে সেই গয়না দেখা যাচ্ছে না, টকটকে লাল শাড়িতে শরীর ঢেকে রেখেছে, মাথায় চাঁদ তারা আঁকা টিকলি পড়েছে। সে স্বামীকে সান্ত্বনা দিতে গিয়ে শাশুড়ির ধমক খেল। শাশুড়ি চোখ মুখ শক্ত করে বললেন, ঢং করবা না, ঢঙের সময় নেই। মালয়েশিয়ার যাত্রীরা একে একে ভেতরে ঢুকতে শুরু করেছে। পাসপোর্ট হারানো গ্রুপের গ্রুপ লিডার মেঝেতে বসে এখন মাথা চাপড়াচ্ছেন, বিড়বিড় করে বলছেন, হারামজাদারে জুতা মারা দরকার। আমার এখন উচিত এগিয়ে যাওয়া, কারণ ওদের হারানো পাসপোর্ট খুব সম্ভবত আমার কাছে। সবুজ রঙের একটা পাসপোর্ট আমি খুঁজে পেয়েছি। পাসপোর্টের টাই পরা এক যুবকের ছবি, যুবকের নাম সুরুজ মিয়া। পাসপোর্টের ছবির সঙ্গে কিশোরী বধূর স্বামীর চেহারা তেমন মিল নেই, তারপরেও আমি এগিয়ে গেলাম। যুবকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি সুরুজ মিয়া? যুবক হ্যাঁ সূচক মাথা নাড়ল। তোমার পাসপোর্ট পাওয়া গেছে, কিছুক্ষণের মধ্যে আমার হাতে চলে আসবে, চিন্তা করবে না। এত বেখেয়াল কেন? পুরো দলটায় প্রাণ ফিরে এলো। গ্রুপ লিডার মেঝে থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, স্যার, আপনি এই হারামজাদা পুলার গাল বরাবর একটা থাপ্পড় দেন। বিয়ের পরে খালি বউ নিয়ে আসে, দুনিয়ার দিকে খেয়াল নাই। চোখের পাতি না ফেললা বইয়ের দিকে চায়ে থাকলে পাসপোর্ট তো মিসিং হইবই। দেন থাপ্পড়। আমি দিলাম থাপ্পড়। এই প্রথম থাপ্পড় খেয়ে কেউ একজন আনন্দে হেসে ফেলল। আমি বললাম, সুরুজ মিয়া, সবার কাছ থেকে বিদায় নাও, ইমিগ্রেশনে ঢোকার টাইম। সুরুজ মিয়া বলল, স্যার পাসপোর্টটা? আমি বললাম, পাসপোর্ট যথাসময়ে পাবে, আগে ভাগে দিব আবার হারাবে। গ্রুপ লিডার বলল, অতি সার্থকতা কথা, পুলার গাল বরাবর আরেকটা থাপ্পড় দেন। আমি পাসপোর্টটা বের করে সুরুজ মিয়ার স্ত্রীর হাতে দিয়ে বললাম, শক্ত করে ধরে রাখো, শেষ মুহূর্তে তোমার স্বামীর হাতে দিবে। ধুম কান্না শুরু হয়ে গেল। গ্রুপ লিডার চিৎকার করে কাঁদছেন, তার হাহাকারে এয়ারপোর্টের বাতাস ভারী হয়ে গেল। ও আমার সোনা মানিক রে, আজ আমি গরিব অক্ষম বইলা তোমার বিদেশে পাঠাইতেছি। যে দুনিয়ার কিচ্ছু বুঝে না সে ঘরে নয়া বউ ফালাইয়া যাইতেছে বৈদেশ। কেন তো গরিব হইলাম, আমার আদরের ধন চইল্লা যাইতেছে, আমি বাঁচব কেমনে? সবাই কাঁদছে, কাঁদছে না শুধু কিশোরী বউটি। স্বামীর পাসপোর্ট হাতে সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমার পেছনে কেউ একজন দাঁড়িয়েছেন। ঘাড় ফিরিয়ে দেখি এক আমেরিকান প্রৌঢ়। তিনি হাত বাড়িয়ে বললেন, আই অ্যাম ফার্গুসন, হ্যালো। আমি বললাম, হ্যালো। সাহেব বললেন, এরা সবাই কাঁদছে কেন? ওদের একজন বিদেশে চলে যাচ্ছে, সেজন্যেই কাঁদছে। সুরুজ মিয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে এখন এসেছে আমার কাছ থেকে বিদায় নিতে। আমাকে জড়িয়ে ধরে কেঁদে বুক ভাসাচ্ছে। স্বামীর ব্যাকুল কান্না দেখে কিশোরী বধূ কাঁদতে শুরু করেছে। সাহেব বললেন, তুমি কি ওদের কোনো আত্মীয়? আমি বললাম, না। আমি তাকালাম সুরুজ মিয়ার স্ত্রীর দিকে। কাঁদতে কাঁদতে সে চোখ লাল করে ফেলেছে। মেয়েটির সামনে দীর্ঘ দিবস, দীর্ঘ রজনীর বিচ্ছেদ। হে পরম করুণাময়, তুমি এই মেয়েটির বিচ্ছেদ যাতনা অসহনীয় করে দিও। মিলনে প্রেমিককে কখনো পাওয়া যায় না, তাকে পাওয়া যায় শুধুমাত্র বিরহে। জেট ল্যাগের কারণে ফার্গুসন জুনিয়র কাহিল, তিনি এখন সিটে হেলান দিয়ে নিদ্রা যাচ্ছেন। আমার সঙ্গে তার কথাবার্তা তেমন হয়নি। তিনি গাড়িতে উঠেই আমাকে বলেছেন ইংরেজিতে, আমার মেয়েকে অন্য একটা বাড়িতে আটকে রেখে তার অপছন্দের একটি ছেলের সঙ্গে কেন বিয়ে দেয়া হচ্ছে? আমি বললাম বাংলায়। ভদ্রলোক বাংলা ভালো জানেন। আপনি তো নিজেই যাচ্ছেন, মেয়েকে জিজ্ঞেস করে জেনে নেবেন। তিনি বললেন, যে ছেলেটির সঙ্গে জোর করে আমার মেয়েকে বিয়ে দেয়া হচ্ছে তার বিষয়ে তুমি কিছু জানো? জানি। ছেলে সম্পর্কে আমাকে একটা প্রাথমিক ধারণা দাও তো। ছেলে ভালো, তার বুদ্ধিও ভালো। আইকিউ কত তা বলা যাচ্ছে না, আমাদের দেশে আইকিউ মাপার ব্যবস্থা নেই। ছেলেটার মনও ভালো, মানুষের দুঃখ কষ্টে ব্যথিত হয়, উচ্চ শ্রেণীর দার্শনিক, চিন্তা ভাবনা করতে ভালোবাসে। ছেলে কি করে? কিছুই করে না, ভ্যাগাবন্ড বলা যায়। তার সোর্স অফ ইনকাম কি? এর তার কাছে হাত পাতা, ভিক্ষাবৃত্তি বলতে পারেন। ফার্গুসনের চোখ থেকে ঘুম ঘুম ভাব উধাও হলো। তিনি অবাক হয়ে বললেন, ভিক্ষাবৃত্তি? ভিক্ষাবৃত্তিকে আমাদের সমাজে খুব খারাপভাবে দেখা হয় না। আমরা সবাই কোনো না কোনোভাবে ভিক্ষা করি। আমাদের রাষ্ট্র ভিক্ষুক রাষ্ট্র।
দাতা দেশের ভিক্ষায় আমরা চলি। ফার্গুসন বিরক্ত গলায় বললেন, রাষ্ট্র আপাতত থাক, তুমি ছেলেটির সম্পর্কে বলো, আমি তার বিষয়ে জানতে চাই। আপনি কি জানতে চান? আপনি যা জানতে চান সবই আপনাকে জানাতে পারবো। আমি ওই ছেলের নারী নক্ষত্র জানি। কিভাবে জানো? আমি সেই ছেলে, আমার নাম হিমু। আমি হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালাম। ধারণা করেছিলাম ফার্গুসন আমার আবেদন অগ্রাহ্য করবেন, তা করলেন না। হ্যান্ডশেক করতে করতে বললেন, আই সি। মেয়ের জামাইকে দেখে তিনি খুব আহ্লাদিত হলেন বলে মনে হলো না। গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। আমার ধারণা তিনি ঘুমিয়েও পড়লেন। আমেরিকান শুনলেই বিশাল দেহি গোয়ার ধরনের মানুষের ছবি চোখে ভাসে। ভদ্রলোক সেরকম না। মাঝারি স্বাস্থ্যের লম্বা একজন মানুষ, মুখে খোঁচা খোঁচা সাদা পাকা দাড়ি, মাথা ভর্তি চুল। মাথার চুল যথেষ্ট লম্বা, সবসময় রিডিং গ্লাস পরে থাকেন, চোখ দেখা যায়, চোখের নিচে অর্ধেক চশমা। যীশুখ্রিস্টকে নিয়ে ছবি বানালে এই ভদ্রলোককে নাম ভূমিকায় নেওয়া যেত। শুধু চোখে কন্ট্যাক্টলেস লেন্স নীল করতে হবে। পশ্চিমাদের যীশুখ্রিস্টের চোখ হয় নীল, যদিও তিনি জন্মসূত্রে আরবদের চোখ কটা, নীল না। হিমু, জি স্যার। গাধার কাছে খড়ের মূল্য স্বর্ণের চেয়ে অনেক বেশি। আপনার কাছে কি আমাকে গাধা মনে হচ্ছে? তুমি এবং আমার কন্যা, এই দুইজনের মধ্যে একজন অবশ্যই খড় পছন্দ করে। সেটা কে আমার দেখার শখ আছে। আমার কেন জানি এখন মনে হচ্ছে আমার মেয়েই খড় পছন্দ করে। এরকম মনে করার কারণ কি? আমি নিজে খড় পছন্দ করি, আমার মেয়ে তো আমার মতোই হবে। ভালো কথা, তোমার এই গাড়িটা আরামদায়ক। আমি বললাম, আমার গাড়ি বলছেন কেন? আমি এমন গাড়ি কোথায় পাবো? এটা চোরাই গাড়ি। তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? ঠাট্টা করছি না, চোরাই গাড়ি, যে কোনো মুহূর্তে আমাদের পুলিশ ধরতে পারে। আর ইউ সিরিয়াস? জি স্যার। উনি গাড়ির ব্যাক সিটে মাথা রেখে আবারও চোখ বন্ধ করলেন। নাক ডাকার মতো শব্দ হচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছেন। অনেক মানুষের দুশ্চিন্তায় ভালো ঘুম হয়, উনি মনে হচ্ছে সেই শ্রেণীর। আমি তাকে নিয়ে যাচ্ছি হোটেল সোনারগাঁয়ে। সেখানে তার জন্য রুম বুক করা আছে। বিশ্ব রোডের কাছাকাছি এসে ট্রাফিক সিগন্যালে গাড়ি থামল। মোটর বাইকে চড়ে একজন পুলিশ সার্জেন্ট এগিয়ে আসছে, তার চোখে সানগ্লাস। সে কোন দিকে তাকাচ্ছে, কি দেখছে, সানগ্লাসের কারণে বোঝার উপায় নেই। আমার কাছে মনে হলো সে আমাদের গাড়ির নাম্বার প্লেট দেখছে। ওয়াকিটকিতে কার সঙ্গে কথা বলা শুরু করেছে। অবস্থা মোটেই ভালো বোধ হচ্ছে না। খালু সাহেবকে না বলে গাড়ি নিয়ে বের হবার ব্যাপারটা ড্রাইভার মকবুল দুপুর থেকে টের পেয়েছে। তবে সে মোটেই ঘাবড়ায়নি, এখন ঘাবড়ে গেল। লাল বাতি নিভে সবুজ বাতি জ্বলেছে। মকবুল ইচ্ছে করলে একটানে গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারত। তা না করে দরজা খুলে এক দৌড়ে সে পগার পার। সে আগে কিছুদিন ট্রাক চালিয়েছে। ট্রাক ড্রাইভাররা ট্রাক ফেলে দৌড়ে পালানোয় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হয়। মকবুলের দৌড় দেখে এই বিশ্বাস আমার দৃঢ় হলো। পুলিশ সার্জেন্ট সমানে বাঁশি বাজাচ্ছে, আরও পুলিশ জড়ো হয়েছে। বাঁশির শব্দে ফার্গুসন জুনিয়র জেগে উঠে বললেন, কি হয়েছে? আমি বললাম, খুব সম্ভবত আমরা পুলিশের হাতে অ্যারেস্ট হতে যাচ্ছি। বলো কি? আমাদের ড্রাইভার দৌড় দিয়ে পালিয়ে গেছে। আমিও দৌড় দিতাম, আপনাকে ফেলে পালাতে হয় বলে পালাইনি। বিপদ দেখে জামাই শ্বশুর ফেলে পালিয়ে যাবে, এটা ঠিক না। পুলিশ সার্জেন্ট গাড়ির দরজা খুলল। ফার্গুসন জুনিয়র সঙ্গে সঙ্গে 2 হাত উপরে তুললেন। আমেরিকান ট্রেনিং। পিস্তল হাতে পুলিশ দেখা মাত্র আমেরিকানরা সুবোধ বালকের মতো 2 হাত উপরে তোলে। ফার্গুসনের দেখা দেখি আমিও হাত উপরে তুললাম। পুলিশ সার্জেন্ট বললেন, এটা তো চোরাই গাড়ি। আমি বললাম, ইয়েস স্যার, আপনি অতি সত্য কথা বলেছেন। গাড়ি কে চুরি করেছে? আমি চুরি করেছি স্যার, ড্রাইভার মকবুলের সহায়তায় চুরি, মূল পরিকল্পনা আমার। বিদেশে এই সাদা চামড়াকে? উনি আমার শ্বশুর স্যার। তোমার শ্বশুর? উনি তোমার শ্বশুর? এখনও শ্বশুর হননি? আজ রাত 9টার মধ্যে হয়ে যাবেন ইনশাল্লাহ। ওনার একমাত্র মেয়েকে আমি বিবাহ করছি। বিয়ের শাড়ি কেনা হয়েছে, হলুদ রঙের শাড়ি। ইচ্ছে করলে শাড়িটা দেখতে পারেন, আমার সঙ্গেই আছে। সার্জেন্ট এক চড় কষালেন। আমি আগে থেকে প্রস্তুত ছিলাম বলে যতটা ব্যথা পাওয়ার কথা ততটা পেলাম না। আমার হাতের সঙ্গে সঙ্গে হাত কড়া পরিয়ে রাস্তার একপাশে টেনে নিয়ে যাওয়া হলো। ফার্গুসন সাহেব আমেরিকান বলেই হয়তো তার হাতে হাত কড়া পরানো হলো না। তাকেও রাস্তার অন্য পাশে নিয়ে যাওয়া হলো।
বেচারা পুরো ঘটনায় খুবই হকচকিয়ে গিয়েছে। শুরুতে হাত মাথার উপর তুলেছিল, এখনও নামায়নি। পুলিশ সার্জেন্ট আরও দুজন এসেছে। তারা বিদেশি আসামি দেখেই মহা উৎসাহে ক্রস এক্সামিনেশন শুরু করে দিয়েছে। এই গাড়ি যে একটা চোরাই গাড়ি, এটা তুমি জানো? গাড়িতে ওঠার পর জেনেছি, আগে জানতাম না। এই গাড়ি যে একটা প্রাইভেট কারকে পেছন থেকে কয়েকবার ধাক্কা দিয়েছে, গাড়ির আরোহীদের মেরে ফেলার চেষ্টা করেছে, এটা জানো? না। ওই গাড়িতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এক শ্যালক ছিলেন। উনি গাড়ির নাম্বার নোট করে পুলিশকে জানিয়েছেন। আমি কিছুই জানি না। তুমি কি আন্তর্জাতিক ড্রাগ ব্যবসার সঙ্গে জড়িত? না। তোমার কাছে কি কোনো ড্রাগস আছে? আমার কাছে কোনো ড্রাগস নেই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ফার্গুসন চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন, ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। আমি পুলিশ সার্জনকে বললাম, স্যার, উনি নির্দোষ মানুষ, ওনার কাছে কিছুই নাই, তবে আমার কাছে 1 পুড়িয়া হিরোইন আছে। আমি 2 পুড়িয়া হিরোইন কিনেছিলাম, 1 পুড়িয়া একজনকে দিয়েছি, আরেকটা নিজের কাছে রেখে দিয়েছি। ফার্গুসন জুনিয়র বিড়বিড় করে বললেন, মাই গড। পুলিশ সার্জেন্ট তাকে জিজ্ঞেস করলেন, হলুদ পাঞ্জাবি পরা এই ছেলেকে কি আপনি চেনেন? না। আরেকবার জিজ্ঞেস করছি, তাকে চেনেন? অবশ্যই না। তাকে চেনেন না, কিন্তু তার চোরাই গাড়িতে ঘুরছেন, এটা কেমন কথা? ফার্গুসন চুপ করে গেলেন। তিনি হতাশ চোখে আমার দিকে তাকাচ্ছেন। সার্জেন্ট ধমক দিলেন, চুপ করে থাকবেন না, কথা বলুন। ফার্গুসন চাপা গলায় বললেন, তাকে আমি আজ এই প্রথম দেখলাম। তার সঙ্গে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, এই তথ্য কি সঠিক? আমি কিছুই বলতে পারছি না, আমি অত্যন্ত কনফিউজড। থানায় চলুন। ফার্গুসন হতাশ গলায় কয়েকবার বললেন, ও মাই গড, ও মাই গড।